বাংলাদেশের রাজনীতিতে 2024 সালের জুলাই আগস্ট যেন এক ঝড়ো হাওয়া। কেউ কেউ ভেবেছিল আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, গিয়েছেন ভারতে। কিন্তু একদিনে সব ভেঙে পড়ল। শেখ হাসিনা পদত্যাগ করলেন, দেশ ছাড়লেন। প্রশ্ন হলো, এই পতন কি শুধুই জনতার আন্দোলনের কারণে, নাকি সরকারের ভেতরে কেউ ছিল যারা গোপনে ভিন্ন খেলা খেলেছিল? আজকের আলোচনায় আমরা জানব ভারতীয় সাংবাদিক চন্দন নন্দীর সেই বিস্ফোরক রিপোর্ট, কিভাবে মার্কিন ডিপ স্টেট আওয়ামী লীগের 3 জন মন্ত্রীকে ব্যবহার করেছিল, আর কিভাবে ভেতরের এই বিশ্বাসঘাতকতা শেখ হাসিনা সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল। চলুন ফিরে যায় 2024 সালের জুলাইয়ে। ঢাকা রাজপথ তখন উত্তাল, ছাত্ররা নেমেছে আন্দোলনে। প্রথম ধাপে কয়েকজন নিহত হয়, পরিস্থিতি ভয়াবহ হতে শুরু করে। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সরকার দিশেহারা, আর আওয়ামী লীগ সংগঠন কার্যত অচল হয়ে পড়ে। 5ই আগস্ট দুপুরে হঠাৎ সংবাদ আসে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি ঢাকা ছেড়ে চলে যান নয়াদিল্লির পথে। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, গিয়েছেন ভারতে। এক যুগেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর শেখ হাসিনার এভাবে বিদায় ছিল বিস্ময়কর। কিন্তু এখনও প্রশ্ন থেকে যায়, এই পতনের ভেতরে আসল কারণ কি ছিল? ভারতের নর্থ ইস্ট নিউজের সাংবাদিক চন্দন নন্দী এবার সেই উত্তর খুঁজে এনেছেন। চন্দন নন্দী পরিচিত বাংলাদেশ ভিত্তিক চাঞ্চল্যকর খবর ফাঁস করার জন্য। শোনা যায় সেনাবাহিনী এবং গোয়েন্দা মহলের সঙ্গে তার সরাসরি যোগাযোগ আছে। তার রিপোর্টে উঠে এসেছে, শেখ হাসিনা সরকারের অন্তত 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি কাজ করছিলেন মার্কিন ডিপ স্টেটের হয়ে। তারা এমন সব সিদ্ধান্ত নিয়েছিলেন যা সরকারের স্বার্থবিরোধী ছিল, বিশেষ করে 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের সময়। প্রথম নাম সালমান এফ রহমান, তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কিন্তু ক্ষমতায় ছিলেন কার্যত উপপ্রধানমন্ত্রীর মতো। তিনি নিয়মিত বৈঠক করতেন মার্কিন কূটনৈতিক এবং সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে। একবার তাকে দেখা যায় ওয়াশিংটনের রিচ কার্লটন হোটেলের কক্ষে। ভেতরে বৈঠক শেষ করে বের হচ্ছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকার্ড। প্রশ্ন করলে সালমান এফ রহমান প্রথমে এড়িয়ে যান, পরে বলেন এটা আলাদা বৈঠক। অভিযোগ আছে যে তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ রেখে শেখ হাসিনার সিদ্ধান্তগুলোকে দুর্বল করেছিলেন। দ্বিতীয় নাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। আন্দোলনের সময় সরকারকে শক্ত অবস্থান নিতে দেরি করিয়েছিলেন তিনি। 13 আগস্ট তাকে গ্রেপ্তার দেখানো হলেও পরে প্রকাশ পায় ওটা ছিল নাটক, অর্থাৎ নাটক মঞ্চস্থ করা হয়েছিল, আসলে ভেতরে ছিল অন্য খেলা। তৃতীয় নাম সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আন্দোলনের মাঝেই টেলিভিশনে তিনি বলেন, সরকারের কাছে যথেষ্ট গুলি আছে। এই মন্তব্য পরিস্থিতিকে ভয়াবহ উত্তেজিত করে তোলে। আওয়ামী লীগের ভেতরের নেতারা এখন বলছেন এটা ভুল ছিল না, বরং ইচ্ছাকৃত উস্কানি। আরাফাত পরে বিদেশে পালিয়ে যান বলে ধারণা করা হয়। এখনও তার অবস্থান অজানা। নর্থ ইস্ট নিউজকে নাম প্রকাশ না করার সত্ত্বে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের কিছু সূত্র জানিয়েছে, সালমান এফ রহমান, আনিসুল হক ও মোহাম্মদ আরাফাত এমনভাবে কাজ করছিলেন যা সাধারণভাবে সরকারের এবং বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থবিরোধী ছিল। শেখ হাসিনা সরকারের শেষ দিকে পরিস্থিতি খুব কাছ থেকে দেখেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্রগুলো। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শেখ হাসিনার মন্ত্রিসভার একজন সাবেক জ্যেষ্ঠ মন্ত্রীও, যিনি সালমান এফ রহমানের যুক্তরাষ্ট্রে আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতেন। সাবেক ওই মন্ত্রী বলছেন, দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন, তারা শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও 2023 সাল থেকে বা তারও আগে থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে সক্রিয় এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন। শেখ হাসিনা সে সময় এই 3 জনকে তার বা সরকারের সঙ্গে
বিশ্বাসঘাতকতা করার বিষয়ে সন্দেহ না পেলেও বর্তমানে তিনি এই বিষয়ে অবগত রয়েছেন বলেও জানান তিনি। আওয়ামী লীগের কিছু সূত্র দাবি করছে যে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের রেজিম চেঞ্জ কার্যক্রম শুরু হয়েছিল 2018 সালে। অবশ্য অপর একটি সূত্র দাবি মূলত 2023 সালের এপ্রিল মে মাসে, যখন মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ঢাকার তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের বিষয়ে প্রকাশ্যে সরব হতে শুরু করেন, সে সময় প্রক্রিয়াটি গতি পায়। পরে এই প্রক্রিয়ায় হাওয়া দেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী সচিব ডোনাল্ড লু। এখন প্রশ্ন, আমেরিকা কেন বাংলাদেশের রেজিম চেঞ্জ করতে চাইল? ডিপ স্টেটের লক্ষ্য ছিল কয়েকটি বড় বিষয়: বাংলাদেশকে কোয়াডে টেনে নেওয়া, সামরিক চুক্তি স্বাক্ষর করানো, গ্যাস তেল ব্লকগুলো মার্কিন কোম্পানিকে দেওয়া, আর মিয়ানমারের ইস্যুতে মার্কিন অবস্থানের সঙ্গে বাংলাদেশকে সামঞ্জস্যপূর্ণ করা। শেখ হাসিনা এইসব চাপে রাজি ছিলেন না। তিনি বলেছিলেন সব গ্যাস ব্লক আমেরিকাকে দেওয়া সম্ভব নয়। 2023 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সফরে তিনি ঘনিষ্ঠ নেতাদের ডেকে বলেছিলেন, আমাদের উপর 6টি বড় চাপ এসেছে, এগুলো মানা সম্ভব নয়। তিনি উদ্বিগ্ন ছিলেন, কিন্তু চারপাশে অনেকেই তখন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিলেন। আরেকটি বড় ধাক্কা আসে জুলাইয়ের চীন সফর। সফরটি ব্যর্থ হয়। শেখ হাসিনা আগেভাগে দেশে ফিরে আসেন। ভারতও এতে অসন্তুষ্ট হয়। ফলে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণভাবে তিনি পুরোপুরি একাকী হয়ে পড়েন। 30 জুলাই আওয়ামী লীগ ঢাকায় বড় সমাবেশ করতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে শেখ রেহানার নির্দেশে তা বাতিল করা হয়। ফলে ছাত্র আন্দোলনের মোকাবেলায় আওয়ামী লীগ কার্যত শক্তি হারায়। 3 আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বললেন, চিন্তা করবেন না, সেনাবাহিনী দায়িত্ব নেবে। শেখ হাসিনার হাতে তখনও তাকে সরানোর সুযোগ ছিল, কিন্তু তিনি নীরব থাকলেন। 5 আগস্ট সকাল, বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় মুহূর্ত। দেশ ছেড়ে চলে গেলেন শেখ হাসিনা। এর 8 দিনের মাথায় ঘোষণা হলো সালমান এফ রহমান, আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য পরে জানা যায় এটি ছিল সাজানো নাটক। 1 বছর পর আওয়ামী লীগের নেতারা কলকাতায় বসে ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, সরকারে থাকতে দল অচল হয়ে গিয়েছিল, কোনো সমালোচনার জায়গা ছিল না। সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন কিছু ব্যক্তি, যারা পরে প্রমাণিত হলো ভেতরে ভেতরে মার্কিন স্বার্থে কাজ করছিলেন। অবশেষে শেখ হাসিনার পতনের কারণ হয়ে দাঁড়ায় একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে ভেতরের বিশ্বাসঘাতকতা। আজকের আলোচনায় আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের পতন ছিল আন্তর্জাতিক এবং দলের ভেতরের ষড়যন্ত্রের ফল। 3 জন মন্ত্রী বা উপদেষ্টা কার্যত মার্কিন ডিপ স্টেটের ছককে এগিয়ে নিয়েছেন, আর হাসিনা ক্রমশ একা হয়ে পড়েন। কিন্তু প্রশ্ন রয়েই গেল, শেখ হাসিনার পতন কি কেবল বিদেশি ষড়যন্ত্রের ফল, নাকি ভেতরের বিশ্বাসঘাতকরাই ছিলেন মূল কারিগর, যারা এখনও সক্রিয়? জানান আপনার মতামত। আপনি কি ভাবছেন লিখুন কমেন্টে, আর ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন। সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।